কোনো যন্ত্রচালিত নৌকার স্থির জলে গতি 45 কিমি প্রতি ঘন্টা। যদি স্রোতের অনুকূলে 80 কিমি যেতে দূরত্ব অতিক্রম করতে নৌকাটি 1 ঘন্টা 20 মিনিট সময় নেয়, তাহলে ওই একই দূরত্ব স্রোতের বিপরীতে কত সময় লাগে? তাহলে এখানে অনুকূল আর প্রতিকূল একটা কনসেপ্ট আছে। তাহলে আমরা অনুকূলে একটা সূত্র জানি কি, অনুকূলের নৌকার বেগ তার সাথে কি হয়, স্রোতের বেগের সাথে যোগ হয়। নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ হয়। তাহলে নৌকার বেগকে যদি আমি এক্স ধরি, তাহলে স্রোতের বেগ যদি ওয়াই হয়, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই বেরিয়ে এসছে এখান থেকে। আমরা নিতে পারি প্রতিকূলে কি হচ্ছে, প্রতিকূলে হচ্ছে নৌকার বেগের সাথে স্রোতের বেগ বিয়োগ হচ্ছে। কারণ নৌকা যেদিকে চলছে তার উল্টো দিকে যদি স্রোত দেয়, তাহলে কি হয়, নৌকাকে অনেক বেশি কষ্ট করতে হয়, নৌকার গতি কমে যায়। তা নৌকার গতি কমে যাওয়ার জন্য এটা হচ্ছে মাইনাস হচ্ছে। তাহলে এক্স মাইনাস ওয়াই, এটা আমরা লিখবো এক্স মাইনাস ওয়াই, এভাবে লিখতে পারি। বেশ, এবার অঙ্কে আসা যাক। কোনো যন্ত্রচালিত নৌকার স্থির জলে গতি হচ্ছে 45 কিমি ঘন্টা। কারণ নৌকাটা 60 মিনিটে যাচ্ছে 45 কিমি। যদি স্রোতের অনুকূলে 80 কিমি দূরত্ব অতিক্রম করতে নৌকাটি 1 ঘন্টা 20 মিনিট সময় নেয়, তার মানে 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট সমান হচ্ছে 80 মিনিট। আমরা সংখ্যাগুলো, আমরা যে সময়টা আছে সেগুলো মিনিটে কনভার্ট করে নেবো, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে 80 মিনিট সময়ে 80 মিনিট সময়ে নৌকাটি কত পথ যাচ্ছে, নৌকাটি যাচ্ছে 80 কিমি পথ। তাহলে 1 মিনিট সময়ে নৌকাটি যাচ্ছে 80/80 কিমি। আর 60 মিনিট মানে 1 ঘন্টায় বার করে নিচ্ছি, 80/80 ইন্টু 60। তাহলে এখানে বেরিয়ে গেল কত, 60 মিনিটে নৌকাটি 60 কিমি যাচ্ছে। তার মানে বলতে পারি যে নৌকাটি 1 ঘন্টায় যাচ্ছে 60 কিমি পথ। তাহলে নৌকাটি 1 ঘন্টায় 60 কিমি পথ যাচ্ছে। তাহলে অনুকূলে নৌকার বেগ কত, অনুকূলে নৌকার বেগ হচ্ছে, অনুকূলে গতি হচ্ছে কত, তাহলে অনুকূলে গতি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 60। বেশ, তাহলে এখানে আমরা জানি স্থির জলে গতি হচ্ছে নৌকার কত, 45 কিমি। তাহলে স্রোতের গতি আমরা এখানে বার করতে পারি। স্রোতের গতি কোনটা, ওয়াই। তাহলে এক্স এর মান কত, নৌকার গতি কত 45, তাহলে এক্স এর জায়গায় আমরা 45 লিখতে পারি এখানে, প্লাস ওয়াই সমান সমান 60। তাহলে ওয়াই এর মান এখান থেকে বেরিয়ে যাবে। ওয়াইটা সমান কি, ওয়াইটা সমান বলেছিলাম আগে স্রোতের বেগ। তাহলে ওয়াই সমান হচ্ছে 60 মাইনাস 45 সমান সমান 15। তাহলে ওয়াই বা স্রোতের বেগ হচ্ছে 15। এবার ওই একই দূরত্ব স্রোতের বিপরীতে কত সময় নেবে, তা একই দূরত্ব মানে হচ্ছে কত, একই দূরত্ব হচ্ছে ওই 80 কিমি। 80 কিমি স্রোতের বিপরীতে যাচ্ছে, স্রোতের বিপরীতে যেতে কত সময় নেবে সেটা বার করে নিই। তাহলে নৌকার গতি কত ছিল, নৌকার গতি ছিল আমার 45, মানে এক্স মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 45 হচ্ছে আমার নৌকার বেগ, মাইনাস 15 হচ্ছে কি স্রোতের বেগ। তাহলে এখন যখন প্রতিকূলে যাচ্ছে তখন নৌকার বেগ কি হচ্ছে, কমে যাচ্ছে। নৌকার বেগ স্রোতের কারণে কমে যাচ্ছে, কত হচ্ছে দিয়ে 30 হচ্ছে, 30 কিমি ঘন্টা হচ্ছে। এইবার 30 কিমি ঘন্টা যাচ্ছে কতই, তাহলে আমরা বলতে পারি 30 কিমি ঘন্টা যায় 60 মিনিটে। তাহলে 1 কিমি যায় 60/30। আর 80 কিমি, এখানে 80 কিমি চাইছে, 80 কিমি যাচ্ছে 60 ইন্টু 80/30, 2 কেটে গেল, তাহলে হচ্ছে 160 মিনিট, 160 মিনিট। তাহলে 160 মানে কত, 160 মিনিটকে ঘন্টায় পরিণত করতে হলে কি করতে হবে, 160কে 60 দিয়ে ভাগ করে দাও, 60 দিয়ে ভাগ করলে কত হবে, 2 ঘন্টা 40 মিনিট। দুই ধরনের চালের প্রথম প্রকার চাল 15 টাকা কেজি প্রতি কেজি এবং দ্বিতীয় প্রকার চাল 20 টাকা কেজি প্রতি কেজি হিসাবে 2:3 অনুপাতে মেশানো হলো, তবে মিশ্রিত চালের প্রতি কেজির মূল্য কত। সহজ একটা অঙ্ক। এখানে ধরে নিলাম যে 15 টাকা কেজি চাল কোন অনুপাতে 2,
মানে 2 কেজি নেওয়া হয়েছে, তাহলে এখানে হলো 30 টাকা। আর যে চালটা 20 টাকা কেজি সেটা নেওয়া হচ্ছে 3 কেজিতে, তাহলে হচ্ছে আমার 60 টাকা। তাহলে 2:3, তাহলে আমরা কাজে লাগিয়ে দিলাম এদেরকে। তাহলে আমার কত হলো, আমাদের খরচ করতে হচ্ছে টোটাল 30 প্লাস 60, মানে হচ্ছে 90 টাকা। এই 90 টাকা খরচা করছি মোট কত কেজি চালের জন্য, 2 কেজি আর 3 কেজি, টোটাল 5 কেজি চালের জন্য। তাহলে মোট চালের পরিমাণ কত, 2 প্লাস 3 সমান 5। মোট খরচ কত, 90। তাহলে 1 কেজি চালের মূল্য কত হবে, 90/5 হচ্ছে 18 টাকা প্রতি কেজি। পরবর্তী অঙ্ক, একটি মূলধনের ওপর 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ হলো যথাক্রমে 660 টাকা ও 696.30 টাকা। উভয় ক্ষেত্রে সুদের হার সমান, তবে সুদের হার কত? তাহলে দু জায়গায় সুদ আছে, একটা সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ। সরল সুদে কত, 2 বছর খরচে 660 টাকা, চক্রবৃদ্ধি 696.30 টাকা। তাহলে 660 টাকা এখানে সুদ আসছে, এখানে আসছে 696.30 টাকা। চক্রবৃদ্ধি সুদে আমরা জানি 2 বছরে গিয়ে 660 টাকা হচ্ছে, তাহলে চক্রবৃদ্ধি সুদে কিন্তু প্রতি বছরই সমান হারে সুদ পাওয়া যায়। তাহলে যদি সমান হারে 2 বছরে সুদ পাই, তাহলে 660কে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার কত হচ্ছে, প্রথম বছরে আমি কি পাবো, প্রথম বছরে আমি 330ই পাবো, আবার দ্বিতীয় বছরে আমরা 330 পাবো। চক্রবৃদ্ধি সুদে কি হচ্ছে, চক্রবৃদ্ধি সুদে প্রথম বছরটা কিন্তু সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের একই হয়। তার মানে সরল সুদে প্রথম বছর আমি পেয়েছি 330, কিন্তু চক্রবৃদ্ধি সুদে আমরা প্রথম বছর পাবো 330। এবার ব্যাপারটা কি হয়, পরের বছরে গিয়ে চেঞ্জ হয়ে যায়। কেন চেঞ্জ হয়, কারণ এখানে সুদের ওপর সুদ লাগে, চক্রবৃদ্ধির সুদের ওপর সুদ লাগে বলে এখানে সরল সুদের থেকে চক্রবৃদ্ধির সুদটা কিন্তু বেশি হয়। তাহলে দ্বিতীয় বছরে কিন্তু চক্রবৃদ্ধি সুদ কতটা বেশি হয়েছে, তাহলে 396.30 থেকে যদি 330 বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে, 6 এদিকে 3.30। এই টাকাটা কিন্তু নেক্সট ইয়ারে বা দ্বিতীয় বছরে কিন্তু চক্রবৃদ্ধি সুদে পাওয়া গেছে। এবার কত টাকা পাওয়া গেছে একটু হিসাব করি, তাহলে কত টাকা বেশি পাওয়া গেছে, তাহলে 366.30 থেকে 330 যদি আমি বিয়োগ দিয়ে দিই, তাহলে এখানে হচ্ছে 36.30 টাকা। তাহলে এখানে দেখো সরল সুদে 330 আর 330 একই আছে, কিন্তু এখানে কি হচ্ছে, 330 এবার অতিরিক্ত 36.3 টাকা কিন্তু লেগে গেছে। তাই এই 36.3 টাকা যে সুদটা পেয়েছে সেটা কার ওপর পেয়েছে, সেটা কিন্তু সুদের ওপর পেয়েছে। তাহলে আগে যে 330 টাকা সুদ ছিল, সেই 330 টাকা সুদের ওপর আবার 36.3 টাকা কিন্তু লেগে গেছে। তাহলে আমরা এটা বলতে পারি যে 330 টাকায় সুদ হয় কত, 36.30 টাকা। বেশ, দশমিকের পর শূন্যের কোনো দাম নেই, কেটে দিতে পারি এটাকে। 1 টাকায় সুদ হয় কত, 36.3/330। আর 100 টাকায় কত হয় সুদ, 36.3/330 ইন্টু 100। শূন্য শূন্য কেটে যাচ্ছে, এখানে দশমিক উঠে গেল, 10 নেমে চলে এলো, 10 10 কেটে গেল, 33 1 1, তার মানে 11%। মানে 100 টাকার ওপর 11 টাকা হলে তবে আমার 330-এ 36.3 হবে। তাহলে এই ওভারঅল যে সুদটা আমার পাওয়া গেছে সেটা কিন্তু 11%। ওভারঅল যে সুদটা পাবে সেটা কিন্তু 11%। পরবর্তী অঙ্কে আসছি, এক ব্যক্তির একটি জায়গায় হেঁটে যেতে এবং সাইকেল চালিয়ে ফিরে আসতে মোট 5 ঘন্টা 45 মিনিট সময় লাগে। উভয় পথই সাইকেলে গেলে তার 2 ঘন্টা সময় লাভ হয়, তবে উভয় পথই হাঁটতে কত সময় লাগে?
তার মানে সে সাইকেল, হেঁটে প্লাস সাইকেল যদি এভাবে যায় তাহলে তার সময় লাগছে 5 ঘন্টা 45 মিনিট। বেশ, উভয় পথই যদি সাইকেলে গেলে তার সময় লাগছে 2 ঘন্টা কম সময় লাভ হয় আর কি, মানে 2 ঘন্টা কম সময় লাগছে। তার মানে হাঁটার বদলে সাইকেলে গেল, আবার আসার সময় সাইকেলেই এলো, তাহলে 2 ঘন্টা সময় কম লাগছে। যদি 2 ঘন্টা 5 ঘন্টা 45 মিনিট 2 ঘন্টা কম লাগে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 3 ঘন্টা 45 মিনিট সময় লাগবে। কখন? যখন 2 ঘন্টা আমার কমে যাচ্ছে, বাস 2 ঘন্টা সময় আমার লাভ হচ্ছে তখন। তাহলে সাইকেলে গিয়ে সাইকেলে ফিরে আসতে কিন্তু 3 ঘন্টা 45 মিনিট সময় লাগে। এবার প্রথমে যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেখানে কি ছিল? হেঁটেছে প্লাস সাইকেলে গেছে। তাহলে সাইকেলে একবার যেতে কতটা সময় লাগছে সেটা বার করি। তাহলে সাইকেল প্লাস সাইকেল 3 ঘন্টা 45 মিনিট লাগছে। এটা যদি আমি মিনিটে কনভার্ট করি তাহলে কত হবে? 180 প্লাস 45 মানে 225 মিনিট। 225 মিনিটকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এক পিঠের সাইকেলে কত সময় লাগছে সেটা আমার বেরিয়ে যাবে। 2 একে 2 2 একে 2 2 2 4 5, তাহলে 112.5 মিনিট কিন্তু সময় লাগছে এক পিঠের সাইকেলে যেতে। তা এবার হেঁটে প্লাস সাইকেলে আমার টোটাল সময় কত লেগেছিল? 5 ঘন্টা 45 মিনিট। তাহলে হেঁটে লিখি এখানে প্লাস সাইকেল সময় লাগে 5 ঘন্টা 45 মিনিট। এটা যদি মিনিটে কনভার্ট করি তাহলে হবে আমার 360, 5 এ 300, এদিকে হচ্ছে 45, 345 মিনিট। তাহলে এখানে সাইকেলটা যদি আমি ডিডাক্ট করে দিই, সাইকেলটাকে মাইনাস করে দিই, তাহলে এক পিঠে হেঁটে যাওয়ার যে ব্যাপারটা, যে সময়টা লাগছে সেটা আমার বেরিয়ে যাবে। তাহলে এক পিঠে সাইকেলে আমার কত লাগছে, সময় কত লাগছে? 112.5। তাহলে 112.5কে আমি মাইনাস করি, তাহলে আমার কত হচ্ছে? 0.045 3 2, এখানে হচ্ছে 3, এখানে 2, 232.5। এটা কি? একদিকে হেঁটে যেতে কত সময় লাগছে? 232.5 মিনিট সময় লাগছে। এবার উভয় পথে যদি হেঁটে যেত তাহলে কত সময় লাগতো, তাহলে সেটা বের করে নিই। তাহলে একদিকে গেলে 232.5, তাহলে 2 দিকে গেলে তাহলে কত হবে? এটা 2 দিয়ে গুণ করে দিই, 5 2 10 তাহলে 2 4 5, 2 3 6, 2 2 4, 465 মিনিট সময় লাগছে। 465 মিনিটকে ঘন্টায় কনভার্ট করতে গেলে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। 60 8 8 দিয়ে যাবে না, 60 7 420, এদিকে 45 4, তার মানে 7 ঘন্টা 45 মিনিট। পরের অঙ্কে চলে আসি। আয়েশা যখন জন্মগ্রহণ করে তখন তার বাবার বয়স ছিল 38 বছর এবং তার ভাই যখন জন্মগ্রহণ করে তখন তার মায়ের বয়স ছিল 36 বছর। আয়েশা তার ভাইয়ের থেকে 4 বছরের বড়। আয়েশার বাবা ও মায়ের বয়সের পার্থক্য কত? বেশ, তাহলে আয়েশার বাবার বয়স 38। বেশ, আয়েশার সাথে তার ভাইয়ের বয়সের পার্থক্য হচ্ছে 4 বছর। এবার দেখা যাচ্ছে কি, আয়েশার মায়ের যখন বয়স 36 তখন আয়েশার ভাই জন্মগ্রহণ করেছিল। ঠিক আছে, তাহলে আয়েশার ভাইয়ের থেকে বয়সের ডিফারেন্স আয়েশার কত? 4 বছর। তাহলে এখানে যদি আমি +4 করে দিই বর্তমানে, তাহলে আয়েশার বাবার বয়স দাঁড়াচ্ছে কত? 42 বছর। তাহলে আয়েশার বয়স যখন 4 তখন তার ভাই ভূমিষ্ঠ হয়। তাহলে আয়েশার সেই সময় বয়স 4 বছর। তাহলে আয়েশার সেই সময় বয়স যদি 4 বছর হয় তাহলে তার বাবার বয়স কত হবে বেড়ে? 38 + 4 মানে 42 বছর। তাহলে তখন সেই সময় আয়েশার মায়ের বয়স কত?
আয়েশার মায়ের কত বয়স দেখাচ্ছে? 36 বছর। আয়েশার মায়ের বয়স 36 বছর। তাহলে বাবা ও মায়ের বয়সের পার্থক্য 42 মাইনাস 36 মানে 6 বছর। পরবর্তী যে অঙ্ক আছে, এটা ভগ্নাংশের অঙ্ক আছে। তাহলে এখানে গসাগু চাইছে। তাহলে লবে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা গসাগু করব, আর হরে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা লসাগু করব। তা লবে যে সংখ্যা আছে সেগুলো কি? 2, 8, 10, 32। তাহলে এখান থেকে দেখে আমরা বুঝতে পারছি যে এদের গসাগু কত হবে? 2। নিচের সংখ্যাটা হচ্ছে 3, 9, 27, 81। তাহলে 3, 9, 27, 81 এর লসাগু কত হবে? হিসাব করে দেখে নিই। 3 1 3, 3 3 9, 3 9 27, 27, 3 1 1 3 9, 3 1 1 1 3, 3 3 9, 27, 81। তাহলে নিচে চলে গেল 81। তাহলে এটা আমার অ্যান্সার। পরবর্তী অঙ্কটা দেখো। এ প্লাস বি প্লাস এ বি সি তিনটি পাইপ একটি ট্যাঙ্কের সঙ্গে যুক্ত রয়েছে। এ এবং বি একটি খালি ট্যাঙ্কটি ভর্তি করতে পারে 6 ঘন্টায়। বি আর সি একত্রে ট্যাঙ্কটি ভর্তি করতে পারে 10 ঘন্টায়। সি আর এ একত্রে ট্যাঙ্কটি ভর্তি করতে পারে 7 × 1 = 2 ঘন্টায়, মানে 7.5 ঘন্টায়। তাহলে কেবল এ বর্তমানে এ কতক্ষণে ট্যাঙ্কটি ভর্তি করতে পারবে? তাহলে এখানে সময় আছে, 3টে সময় আছে স্পেসিফিক। কি কি? এ প্লাস বি করছে কি? এ প্লাস বি করছে 6 ঘন্টায়। বি প্লাস সি করছে কত ঘন্টায়? 10 ঘন্টায়। সি প্লাস এ করছে কত ঘন্টায়? 7.5। 7 × 1 = 2 মানে 7.5 বা 7.5 ঘন্টা। বেশ, এখান থেকে কিন্তু কর্ম মোট কার্য একটা বার করতে পারি, আর কর্মদক্ষতা এটা বার করবো। বেশ, এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, 7.5 আছে। এটা একটু খেয়াল রাখবে যে এই সংখ্যাটাকে, দশমিকটাকে অ্যাভয়েড করার জন্য প্রত্যেকটা সংখ্যাকে আমি 2 দিয়ে গুণ করে নিচ্ছি। তো 2 দিয়ে গুণ করে নিলাম, তাহলে আমার হচ্ছে 12, টোটাল এখানে হচ্ছে 20, আর এখানে হচ্ছে আমার 15। তাহলে এটা একটু খেয়াল রাখবে যে 2 দিয়ে গুণ করেছি, ঠিক আছে? কেন? তার দশমিকটা আমি তোলার জন্য। বেশ, এখান তাহলে 12, 20 আর 15, এখান থেকে আমরা একটা এলসিএম করবো। তা এলসিএম করলে কি পাওয়া যাবে? একটা মোট কার্য পাওয়া যাবে। 12, 20 আর 15 যদি আমি এলসিএম করি তাহলে টোটাল পাওয়া যাবে 60। এই 60 ইউনিট হচ্ছে আমার টোটাল কাজ। এই 60 ইউনিট হচ্ছে আমার টোটাল কাজ বা মোট কার্য। এবার এখান থেকে কর্মদক্ষতা বার করে নিই। তাহলে এ বি এর কর্মদক্ষতা কত? 60, 60 থেকে 12 আমি ভাগ দিয়ে দিচ্ছি, তাহলে 5 ইউনিট। এটা কত? 3 ইউনিট তেমনি হবে, এটা হবে 4 ইউনিট। তাহলে এই কর্মদক্ষতা হচ্ছে 5, 3 আর 4 ইউনিট হচ্ছে এদের কর্মদক্ষতা। তাহলে এদের তিনজনের এ বি প্লাস বিসি প্লাস সি এ এদের মোট কর্মদক্ষতা কত হচ্ছে? 5 প্লাস 3 প্লাস 4 একত্রে এদের কর্মদক্ষতা হচ্ছে 5 3 8, 4 12। তাহলে এখানে তো প্রত্যেকটা ব্যক্তি কিন্তু বা প্রত্যেকটা বর্ণ, এখানে দেখছি এ দুবার আছে, এ দুবার আছে, বি দুবার আছে, সি দুবার আছে। তাহলে এখানে লিখতে পারি 2 কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি লিখতে পারি। তাহলে শুধুমাত্র এ প্লাস বি প্লাস সি এর কর্মদক্ষতা কত? 12, 2টা ভাগ হয়ে নিচে চলে এলো 2, মানে হচ্ছে 6। টোটাল হচ্ছে 6। এবার তাহলে এখান থেকে এ বার করা যেতেই পারে। তাহলে বি প্লাস সি এর কর্মদক্ষতা আমরা কত পেয়েছি? 3। তাহলে বি প্লাস সি, বেশ এখানে জায়গা নেই, এখানে করে ফেলছি। এ প্লাস বি প্লাস সি এর কর্মদক্ষতা হচ্ছে আমার 6। তাহলে বি প্লাস সি এর কর্মদক্ষতা কত? বি প্লাস সি এর কর্মদক্ষতা আমরা পেয়েছি 3। তাহলে এ এক পাশে লিখে আমরা এখানে লিখতে পারি 3 লিখতে পারি বি প্লাস সি এর জায়গায়, এখানে 6। তাহলে এ সমান সমান হচ্ছে 6 - 3,
মানে এর কর্মদক্ষতা হচ্ছে আমার 3। তাহলে টোটাল কত ইউনিট কাজ হচ্ছে? 60 ইউনিট কাজ। তাহলে এ 60 ইউনিট কাজ করবে কতক্ষণে? 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে হচ্ছে আমার 20 ঘন্টায়। বেশ, এবার এখানে কিন্তু 20 ঘন্টা উত্তর নেই। কেন নেই? কারণ প্রথমেই কিন্তু আমি প্রত্যেকটা সময়কে 2 দিয়ে গুণ করেছিলাম। তাহলে এবার এই সময়টাকে আমি কি করব? 2 দিয়ে ভাগ করে দেবো, কারণ এগুলো দ্বিগুণ করা ছিল। 2 দিয়ে ভাগ করে দিই, টোটাল আমার কত হবে? এর সময় কত হবে? 10 ঘন্টা। এটাই হবে উত্তর। পিতা পুত্রের বর্তমান বয়স অনুপাত 10:3। 3 বছর পরে এই অনুপাত হবে 3:1 হবে। এখন পিতা পুত্রের বয়স কত? তাহলে পিতা ও পুত্র এদের বয়স ধরে নিচ্ছি। বর্তমানে তো 10x, আর এখন হচ্ছে 3x। এবার 10x এর সঙ্গে যখন 3 যোগ হবে, আর 3x এর সঙ্গে যখন 3 যোগ হবে, তখন এটা কত হবে? 3:1। এটাই ভাবে লিখতে পারি। তাহলে এই সমীকরণটা সলভ করলেই উত্তর বেরিয়ে যাবে। তাহলে কোনাকুনি গুণ 10x প্লাস 3 এদিকে গেল, এটা কোনাকুনি গুণ 9x প্লাস 9। তাহলে 10x মাইনাস 9x সমান সমান হচ্ছে 9 মাইনাস 3। 10x মাইনাস 9x x এদিকে হচ্ছে 6। তাহলে বর্তমান বয়স কত? পিতার বয়স হচ্ছে তোমার, পিতা কত ছিল? পিতা ছিল 10x, তাহলে 10, x এর জায়গায় আমি 6 লিখতে পারি। আর পুত্র ছিল কত? 3x, 3, এখানে x এর জায়গায় 6। এটা 60, এটা হচ্ছে 18। এক ব্যক্তি 10% লাভে চাল বিক্রি করে। প্রতি কিলোগ্রাম চাল 3 টাকা ক্রয় মূল্য বিক্রয় করলে 3 টাকা কম মূল্যে বিক্রয় করলে 20% ক্ষতি হবে, তবে প্রতি কিলোগ্রাম চালের মূল্য কম হবে। তাহলে ধরি চালের মূল্য 100 টাকা। তাহলে 10% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে কত? 110 টাকা। যদি 20% ক্ষতিতে বিক্রয় হয়, 20% ক্ষতি যদি হয় 100-র উপর, তাহলে কত টাকা হবে? 80 টাকা। তাহলে লাভ করলে 110, আর ক্ষতি করলে কিন্তু 80। তাহলে লাভের আর ক্ষতির মধ্যে যে ডিফারেন্সটা, সেটা আমার কত? 30 টাকা। বেশ, এখানে যে অঙ্কের ভাষায় কি পেয়েছি? 3 টাকা কম মূল্যে বিক্রয় করলে 20% ক্ষতি হবে। আচ্ছা, 30 আর 3 কোনো সম্পর্ক পাওয়া যাচ্ছে? আচ্ছা, 30কে যদি আমি 10 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে কিন্তু আমার 3 পাওয়া যাচ্ছে। এই যে ডিফারেন্সটার কথা বলছিলাম, 3 পাওয়া যাচ্ছে। তাহলে ওভারঅল, তাহলে যে আমি 100 টাকা ক্রয় মূল্য চেয়েছে, তাহলে এটাকেও যদি আমি 10 দিয়ে ভাগ করি, তাহলে এখানেও কিন্তু বিক্রয় মূল্যটা আমার, এই ক্রয় মূল্যটা আমার বেড়েই যাবে। যে বইয়ের যে ভাষাটা আছে, সেখানে সেই ভাষা অনুযায়ী আমার ক্রয় মূল্য বেড়ে গেল। সেটা কত? 10 টাকা। তাহলে 10 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত ছিল? তাহলে বিক্রয় মূল্য ছিল আমার, যেহেতু 10% লাভে বিক্রি করেছে, তাহলে 10 টাকার উপর 10% মানে হচ্ছে 11 টাকা।